ভিক্টোরিয়ান মোরালিটির উপর প্রেজেন্টেশন স্লাইডগুলো সাজাতে গিয়ে চারজন মিলে গত কয়েকদিন ধরে বেশ খাটছে। রিমির হাতে এখন একগাদা রেফারেন্স বই আর সামনে ল্যাপটপ। ইনায়া পাশে বসে কাজ করলেও ওর মনটা আজ ঠিক প্রেজেন্টেশনে নেই। লাইব্রেরির এক কোণের টেবিলটায় ওরা চারজন বসেছে। আবিদ খুব মনোযোগ দিয়ে স্লাইডগুলোর ডেটা চেক করছে। মাঝে মাঝে চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে রিমির দিকে তাকাচ্ছে। সাফিন অবশ্য বরাবরই ব্যতিক্রম। ওর সামনের ডায়েরি খোলা থাকলেও পেন দিয়ে সে কেবল আঁকি উকি কাটছে আর আর চোখে ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সাফিন গলার স্বরটা একদম নামিয়ে ইনায়ার কানের কাছে একটু ঝুঁকে বলল, আচ্ছা ইনায়া, হুট করে একটা বিষয় জানার ইচ্ছে হচ্ছে। কেমন হতো যদি তুমি ভিক্টোরিয়ান যুগের কোনো রাজকুমারী হতে আর কোনো পুরুষের প্রেমে পড়তে? তাহলে কি সেই যুগের সব কঠিন নিয়ম ভেঙে তার হাত ধরে পালাতে? ইনায়া থমকে তাকালো। সাফিনের কথা বলার এই ধরনটা ওর কাছে একেবারেই নতুন। সাফিন যেভাবে সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলে, তাতে ওর গাল দুটো অকারণেই লাল হয়ে ওঠে। ওর নিচু গলায় বলল, মোটেই না। আমি নিয়ম ভাঙতে যাব কেন? অকারণে শাস্তি পাওয়ার ইচ্ছে নেই আমার। সাফিন এবার চেয়ারটা টেনে আরো একটু কাছে এসে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, নিয়ম তো মাঝে মাঝে ভাঙার জন্যই তৈরি হয়। আর তোমাকে দেখলে কেন জানি মনে হয় তুমি নিজের ভালোবাসার জন্য সব নিয়ম ভেঙে শাস্তি ভোগ করতেও প্রস্তুত থাকতে পারো। ইনা এবার সত্যি ঘাবড়ে গেল। ওর সারা জীবন গার্লস স্কুল আর কলেজে কাটানোর অভিজ্ঞতা সাফিনের এই ঝানু ফ্লাটিং স্কিলের সামনে বড্ড নড়বড়ে। ও দ্রুত চোখ সরিয়ে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওর বুকের ভিতরের দুঃখপাকানিটা সাফিন বোধহয় টের পাচ্ছিল। টেবিলের অন্য পাশে আবিদ রিমির দিকে একটা বই এগিয়ে দিয়ে বলল, রিমি, এই চ্যাপ্টারটা আমার মনে হয় তোমার ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেশনের জন্য পারফেক্ট। তুমি এই অংশটা প্র্যাকটিস করো। রিমি বইটা নিতে গিয়ে দেখলো আবিদ ওর দিকে একটু অন্যরকম দৃষ্টিতে চেয়ে আছে। আবিদ ছেলেটা পড়াশোনায় খুব সিরিয়াস, কিন্তু গত কয়েকদিন ধরে সে রিমির সাথে একটু বেশিই কথা বলার চেষ্টা করছে। রিমি এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়াতে চাইছে না, তাই আবিদের আই কন্টাক্ট যথাসম্ভব এড়িয়ে যাচ্ছে। কিন্তু ইয়ানা সাবিনের এই বাঁকা কথার জালে বন্দী হয়ে নিজের অজান্তেই যেন একটু একটু করে গলতে শুরু করেছে। আজ সবাই আগেই ডিনার করে নিয়েছে। ডিনার শেষে আরশান কাজ নিয়ে বসেছে। ওর স্টাডি রুমে নীলচে আলোর একটা স্লান আভা ছড়িয়ে আছে। ঘরটা ঠিক যেমনটা সে পছন্দ করে, নিস্তব্ধ ও নিখুঁতভাবে সাজানো। টেবিলের উপর রাখা ল্যাপটপ, ডায়েরি আর দামি ফাউন্টেন পেনটা একদম সোজাভাবে রাখা। আরশান ল্যাপটপের স্ক্রিনে কিছু ডকুমেন্ট চেক করছিল, কিন্তু গত 10 মিনিট ধরে সে একটা লাইনেই আটকে আছে। সে ল্যাপটপটা একপাশে সরিয়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। কপালে হাত রেখে চোখ দুটো বন্ধ করতেই অদ্ভুতভাবে একটা মুখ ভেসে উঠল। রিমি, কদিন ধরে মেয়েটা বড্ড ব্যস্ত। বাসায় তাকে দেখাই যাচ্ছে না। আর শান নিজেও কাজে ডুবে থাকে ঠিকই, কিন্তু রাতেও মেয়েটার দেখা পাওয়া এখন দুষ্কর। এসব ভাবতে ভাবতে হঠাৎই সে রাতের ছাদের দৃশ্যটা মনে পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে চিকেন ডামস্টিক ধরা রিমির সেই ভীতু চেহারাটা এখন আরশানের চোখে ভাসছে। মেয়েটার চোখের কোণে জমা জল আর অতিরিক্ত ঝালে লাল হয়ে যাওয়া নাকটা কেন যেন আরশানের মস্তিষ্কের কোনো এক কোণে গভীর ছাপ ফেলে গেছে। আরশান বিরক্তি নিয়ে চোখ মেলল, উঠে গিয়ে সেলফ থেকে একটা ফাইল নিতে চাইল, কিন্তু হাতটা শূন্যে থমকে গেল। সে বিড়বিড় করে আপন মনেই বলতে শুরু করলো, ড্যামনিট! কেন জানি বারবার ওর ওই বোকাশোকা চেহারাটার মাথায় আসছে। সে নিজের হাতের আঙ্গুলগুলো একবার মটকে নিল। জানালার কাছের প্রতিফলনে নিজেকে দেখে সে আবার বলতে লাগলো, আই হেট মিস অ্যান্ড শি ইজ এ লিভিং মিস। ও আমাকে বিন্দুমাত্র সম্মান দেয় না। একটা কথার উত্তর দিতে গেলে 10 বার থামে। হার হেয়ার ইজ অলওয়েজ মিসি।
She is completely disorganized, but she trembles when she sees me, and strangely, I enjoy it. কথাগুলো ভাবতে ভাবতে আরশান টেবিলের উপর রাখা একটা কাঁচের পেপারওয়েট হাতে নিয়ে ঘোরাতে লাগলো। আরশান হঠাৎ থেমে গেল। নিজের উপরই ওর বিরক্ত লাগছে। এই নিয়ন্ত্রণহীনতা ওর স্বভাবের সঙ্গে যায় না। কন্ট্রোল ইজ এভরিথিং। আরশান, গেট এ গ্রিপ। সে নিজেকে ধমক দেওয়ার মতো করে কথাটা বলল, কিন্তু অবাধ্য মনটা যেন আজ বিদ্রোহ ঘোষণা করেছে। পেপারওয়েটটা টেবিলে রাখার সময় দেখল সেটা অন্য দিনের চেয়ে 2 ইঞ্চি ডানে সরে গেছে। অন্যদিন হলে সে এটা নিয়ে অস্থির হয়ে পড়ত, কিন্তু আজ সে ওভাবেই রেখে দিল। সে আলতো করে বিড়বিড় করল, শি ইজ জাস্ট এ ডিস্ট্রাকশন, বাট এ ভেরি ইন্টেন্সিভ ওয়ান। লেটস সি হাউ আই হ্যান্ডেল দিস মেস। রাত তখন আরো গভীর হয়েছে। শরীরকে ক্লান্ত করে ঘুমের কাছে আত্মসমর্পণ করাই আরশানের একমাত্র পথ। শার্ট খুলে একপাশে রেখে ওর ডাম্বেল নিয়ে ঘাম জড়াচ্ছিল। শরীরচর্চায় ওর বেশি বহুর গড়নটা এখন বেশ সুসংজ্ঞায়িত। প্রশস্ত কাঁধ আর সুঠাম বুকের ভাঁজে ঘামের সূক্ষ্ম কণাগুলো চিকচিক করছে। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। আয়নের কণ্ঠস্বর ভেসে এলো, ভায়া একটু দরজা খোলো। আরশান ব্যায়াম থামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। দরজা খুলতেই আয়ান ওকে দেখে জিজ্ঞেস করলো, ও এক্সারসাইজ করছিলে? আমি কেন যেন একটু হাঁটতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি আজকাল। আরশান ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি চাই এখন? তোমার ওই নতুন পারফিউমটা কি একটু দেওয়া যাবে? কালকে বন্ধুদের সঙ্গে একটু বেরোবো। কথাটা বলতে বলতে আয়ান ভিতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু আরশান ওকে ভিতরে ঢোকার সুযোগ দিল না। দাঁড়া এখানে। ঠিক সেই মুহূর্তে রিমি নিচ থেকে পানির জগ নিয়ে উপরে উঠছিল। সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতেই ওর চোখ গেল আরশানের ঘরের দিকে। করিডোরের সাদা লাইটের আলোয় আরশানের সেই অর্ধনগ্ন সুঠাম দেহটা রিমির চোখে যেন এক অচেনা বিস্ময় হয়ে ধরা দিল। সুঠাম পেশিবহুল এই পুরুষালী শরীর রিমি আগে কখনো এত কাছ থেকে দেখেনি। এক কিশোরী মেয়ের চোখে এই দৃশ্যটা যেমন কৌতূহলের, তেমনি এক ধরনের অজানা ভয়ের। রিমি থমকে দাঁড়িয়ে পড়ল। আরশানের তপ্ত শরীর থেকে যেন এক ধরনের অদৃশ্য উত্তাপ ছড়িয়ে পড়ছে করিডরে। কয়েক সেকেন্ড ওভাবেই সম্মোহিতের মতো তাকিয়ে রইল। হঠাৎ ওর হুঁশ ফিরল। তার সাথে সাথেই এক তীব্র লজ্জা আর অদ্ভুত ভীতি ওকে গ্রাস করল। রিমি অবচেতনেই একটা ছোট্ট চিৎকার দিয়ে দৌড়ালো নিজের ঘরের দিকে। আরশান ভ্রু কুঁচকে ওপাশে তাকালো। রিমির দৌড়ে পালানো আর দরজার শব্দে ওর চোয়ালটা শক্ত হয়ে উঠল। আয়ানও কিছুটা হকচকিয়ে গেছে। এই শব্দ শুনে ইনায়া নিজের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হলো এখানে? আয়ন বোকার মতো বলল, তোর বান্ধবী জানে। এমনভাবে দৌড় দিল যেন ভূত দেখেছে। আরশান আয়নের হাতে পারফিউমটা ধরিয়ে দিয়ে নিস্পৃহ গলায় বলল, ডোন্ট ব্রাদার, রিটার্নিং ইট। ততক্ষণে আরশান নিজের ঘরের দরজাটা সজোরে আটকে দিল। ওদিকে নিজের ঘরের দরজায় পিঠ ঠেকিয়ে রিমি তখনও হাঁপাচ্ছে। ওর চোখের সামনে বারবার আরশানের সেই ঘামঝরা সুঠাম দেহের ছবিটা ভেসে উঠছে। এই অস্বস্তি আর ভালো লাগার মাঝামাঝি কোনো এক তীব্র অনুভূতি ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আজ প্রেজেন্টেশনের দিন। রিমি যথাসম্ভব চেষ্টা করছিল আরশানের সামনে না পড়তে, কারণ ও নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে চায়। সুরভি বেগম ব্যাংকে কোনো এক কাজে গেছেন, আরাফাত সাহেব বা আয়ানও বাসায় নেই। আরশানও চলে গেছে ভেবে রিমি ঠান্ডা মাথায় ব্রেকফাস্ট করছিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে আরশানের নেমে আসার শব্দ পাওয়া গেল। ওয়াজ অফিসের জন্য একদম তৈরি। পরনে নেভি ব্লু শার্ট, হাতাগুলো কবজি পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা। ওর অবয়বে কাল রাতের সেই ঘামঝরা পুরুষটির লেশমাত্র নেই, তবু দেখতে কোনো দিক থেকে কম আকর্ষণীয় লাগছে না। রিমি এক পর্যায়ে বিড়বিড় করে নিজেকে ধমকে নিজের প্লেটের দিকে তাকিয়ে খাওয়া শেষ করতে চাইল, কিন্তু আরশান ওর ঠিক
পাশের চেয়ারটা টেনে বসলো। পুরো ডাইনিং রুমে একটা নিস্তব্ধতা নেমে এলো। আরশান কফির মগটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে আর চোখে রিমির দিকে তাকালো। ও রিমির দিকে সামান্য ঝুঁকে এসে নিচু গলায় বলল, ইউ লুক এ বিট ফেল দিস মর্নিং, রিমি। ঘুম হয়নি? রিমি নিজের প্লেটের দিকে তাকিয়েই উত্তর দিল, হ্যাঁ, ওই আর কি, ঘুমটা হয়নি ঠিকঠাক। ও, সো ওয়াজ ইট দ্য ফেয়ার অফ হোয়াট ইউ স লাস্ট নাইট দ্যাট kept ইউ awake, or was it this excitement? একথা শোনা মাত্র রিমির চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরশানের কথার মানে বোঝা মাত্রই ও লজ্জায় রীতিমতো কোঁকড়ে যাচ্ছিল। গলা দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু উত্তর না দিলেও দোষ হবে। আরশান আবার যদি নতুন কোনো শাস্তি দেয়। রিমি নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে গটগট করে বলল, আসলে আজকে প্রেজেন্টেশন তো, তাই চিন্তায় সেভাবে ঘুমোতে পারিনি। আরশান কফির মগটা টেবিলে রাখলো। ওর আঙ্গুলগুলো টেবিলের উপর ছন্দবদ্ধ শব্দ করলো। ওহ, আই সি। আরশান পানির জগটা এগিয়ে এনে নিজের গ্লাসে পানি ঢেলে দিল। তারপর নিজের চেয়ারটা রিমির দিকে আরো 1 ইঞ্চি এগিয়ে দিয়ে তার চোখের উপর একদৃষ্টে চাইল। আরশানের সেই শীতল অথচ তীক্ষ্ণ চাহনি যেন রিমির শরীরের ভিতর দিয়ে এক ধরনের বিদ্যুৎ তরঙ্গ বয়ে দিল। আরশান ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে আরো গভীর গলায় বলল, আই এম নট এ জেন্টলম্যান রিমি, আই নেভার ক্লাইম টু বি ওয়ান। তাই আমার প্রাইভেট স্পেসে ঢোকার আগে নিজের লিমিটটা বুঝে নেবে। এরপর থেকে করিডোরে হাঁটার সময় সামনে তাকিয়ে হাঁটবে। আর যদি কিছু দেখেই ফেলো তাহলে ভালোভাবে দেখবে। অহেতুক ড্রামা আমার একদম পছন্দ না। কথাগুলো বলে আরশান একদম শান্ত ভঙ্গিতে নিজের নাস্তায় মন দিল, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। কিন্তু রিমি আর নিজের জায়গায় নেই। আরশানের এই হঠাৎ কঠোর আবার পরক্ষণেই স্বাভাবিক হয়ে যাওয়ার ক্ষমতা ওর তরুণী হৃদয়কে কেমন মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। নাস্তার প্লেট সামনে পড়ে থাকলেও রিমি যেন এক সম্মোহনে পড়ে আরশানকে দেখছিল। নেভি ব্লু শার্টে লোকটাকে আজ বড্ড বেশি আকর্ষণীয় লাগছে। ভিক্টোরিয়ান মোরালিটির পাঠ নিতে গিয়ে রিমি কি নিজেই জড়িয়ে পড়ছে আরশানের তৈরি কোনো নিষিদ্ধ আকর্ষণে। ক্লাসরুমে তখন প্রেজেন্টেশন নিয়ে মৃদু গুঞ্জন চলছিল। রিমিদের গ্রুপ সামনে দাঁড়িয়েছে। ও ছিল তৃতীয় বক্তা। প্রথম দুই বক্তার বক্তব্য শেষে রিমি ভিক্টোরিয়ান ম্যাটারিয়ালটি উপর নিজের বক্তব্য রাখছিল ঠিকই, কিন্তু ওর অবচেতন মনে তখনও সকালের সেই নাস্তার টেবিলের ঘটনাটা দপদপ করছে। প্রতিবার স্লাইড চেঞ্জ করার সময় ওর মনে হচ্ছিল অডিটোরিয়ামের একদম পেছনের সারিতে নেভি ব্লু শার্ট পরা একজন দাপটে পুরুষ বসে আছে। আর ওর প্রতিটি শব্দ মেপে দেখছে। যদিও আসান সেখানে নেই, পুরোটাই রিমির কল্পনা। প্রেজেন্টেশন শেষ হতেই ক্লাসের সবাই হাততালি দিল। ওদের গ্রুপটা আজ সত্যিই অনবদ্য পারফর্ম করেছে। শিক্ষকও বেশ প্রশংসা করেছে। প্রেজেন্টেশন শেষে গ্রুপ লিডার হিসেবে আবিদ উচ্ছ্বসিত হয়ে বলল, আমাদের সবার পরিশ্রম আজ সার্থক। এই খুশিতে আজ বিকেলে আমার পক্ষ থেকে একটা গ্র্যান্ড ট্রিট পাওয়া রইল সবার। শাফিন ল্যাপটপ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ইনায়ের দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, বড়সড় ট্রিট তো হবেই। তবে রাজকুমারীরা যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে কফি খেতে রাজি হয়, তাহলে সাধারণ কফি অমৃত মনে হয়। কি বলো? রিমি এখন সোজা বাসায় যেতে চাইছিল, কিন্তু আবিদ ওকে রাজি করাতে থাকে। এই ফাঁকে সুযোগ বুঝে শাফিন ইনায়াকে ফিসফিসিয়ে বলল, ভিক্টোরিয়ান যুগের প্রেজেন্টেশন তো শেষ। এবার না হয় বর্তমান যুগে ফিরে আমার সাথে একটু কফি শেয়ার করো। ইনায়া বরাবরের মতো লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। শাফিনের এই ফ্লার্টিং সামলানো ওর জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে। রিমি হাসল ঠিকই, কিন্তু ওর মনটা যেন বারবার বাসায় ফেরার জন্য ছটফট করছিল। কেন সেটা ওর নিজেও জানে না। ওদিকে আরশানের অফিসের কেবিনটা সাউন্ড প্রুফ। কাছের বিশাল দেওয়ালের উপরে ব্যস্ত শহরটা দেখা গেলেও ভেতরের পরিবেশটা গুমট।
অবশ্য এমনটাই ওর পছন্দ। আরশান নিজের বিশাল ডেস্কের পেছনে বসে নীরবে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে। ঠিক সেই সময় ওর নতুন সেক্রেটারি ইয়াসির দরজায় মৃদু টোকা দিয়ে ভিতরে ঢুকলো। ছেলেটা কিছুদিন আগেই সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছে। আগের সেক্রেটারিকে আরশান বের করে দিয়েছিল কারণ তার কাজে প্রচুর ভুল হতো, যা আরশান মানতে রাজি নয়। ইয়াসির হাতে থাকা ফাইলটা এগিয়ে দিল। স্যার, এই রিপোর্টটা। আরশান ফাইলটা হাতে নিয়ে মাত্র 2 সেকেন্ড চোখ বোলালো, তারপর খুব ধীর স্থিরভাবে ফাইলটা টেবিলের উপর রাখলো। ওর শান্ত কণ্ঠে কোনো চিৎকার ছিল না, কিন্তু সেই নিস্তব্ধতা ইয়াসিরের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে দিল। মিস্টার ইয়াসির, আপনি একই ভুল দুবার করলেন। প্রথমবার আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম, দ্বিতীয়বার এটাকে আমি আর ভুল বলতে পারছি না। এটা এখন অবহেলা। ইয়াসির তোতলাতে শুরু করলেন, স্যার, আসলে আমি একটু। আরশান চেয়ারে হেলান দিয়ে বসল। ওর চোখে কোনো রাগ নেই, আছে এক ধরনের হিমশীতল শূন্যতা। ও গভীর গলায় বলল, বিং imperfect is not an option here, Mr. Yasir. Precision is not just a choice, it's a mandate. As long as you are working with me, you better adapt to this standardson. একটু থেমে ও আবার যোগ করলো, আপনার অযোগ্যতা যদি আমার সময়ের অপচয় করে, তবে সেই দায়ভার আপনার ক্যারিয়ারে পড়বে। ফাইলটা নিয়ে যান এবং 15 মিনিটের মধ্যে ঠিক করে আনুন, অন্যথায় আপনার টেবিলটা আজকে খালি করে দেবেন। বয়ার্ত সেক্রেটারি ফাইলটা নিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেলেন। আরশান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত রাখল। ডেস্কের উপর থাকা পেন হোল্ডারটা অন্য দিনের তুলনায় আজ সামান্য বাঁকা হয়ে আছে বলে মনে হচ্ছে ওর। আরশান ব্রু কুঁচকে ওটা ঠিক করলো, কিন্তু তাতেও মনের খচখচানিটা গেল না। ইদানিং ওর এই অবসেশনটা যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আরশান নিজেই টের পাচ্ছে ওর বহু বছরের গড়ে তোলা সুশৃঙ্খল জীবনের কোথাও একটা ফাটল ধরেছে, আর সেই ফাটলটার নাম রিমি। আরশান ছোটবেলা থেকেই সবার আকর্ষণের কেন্দ্র থাকতে অভ্যস্ত। পড়াশোনা হোক বা ক্যারিয়ারে, সব জায়গাতেই তার পারদর্শিতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছে। আত্মীয় স্বজন বা পরিচিত মহলে সবাই তাকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখে, কিন্তু আরশান নিজে মানুষের এই বাড়তি আগ্রহকে খুব একটা পাত্তা দেয় না। কেউ কথা বলতে চাইলে সংক্ষেপে উত্তর দেয়, কেউ কাছে আসতে চাইলে দূরত্ব বজায় রাখে। এভাবেই সে নিজের চারপাশে একটা অদৃশ্য সীমারেখা তৈরি করে রেখেছে, যার ভিতরে কার কখন আসার অনুমতি আছে আর নেই সেটা শেষ পর্যন্ত তারই সিদ্ধান্ত। আর এই সীমার মধ্যে যা আসবে তাকে কিভাবে চালনা করবে সেটাও ওর ইচ্ছেতেই হবে। এখনো অবধি তাই হয়ে এসেছে, কিন্তু রিমি যেন ওর সেই অদৃশ্য নিয়মের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। মেয়েটা আসার পর থেকে আরশানের নিজের উপর নিয়ন্ত্রণ যেন আলগা হয়ে যাচ্ছে। ও নিখুঁত ফাইল চায়, নিখুঁত ঘর চায়, কিন্তু রিমি তো উল্টো। ওর সবচেয়ে বিরক্তকর একটি দিক হলো আরশানকে সযত্নে এড়িয়ে যাওয়া। যদি ইদানিং ভয় পেয়ে আরশান কিছু বললে উত্তর দেয়, কিন্তু সেটা তো ইচ্ছে করে করে না। আরশান যখন করিডোরে থাকে, রিমি তখন নিজের দরজা আটকে দেয়। আরশান যখন ডাইনিং টেবিলে বসে, রিমি তখন এমনভাবে তাকায় যেন প্লেট নিয়ে পালাতে পারলে বাঁচে। এই যে ওকে ইগনোর করার চেষ্টা, এটাই আরশানের মাথার ভিতর এক ধরনের সিস্টেম এরর তৈরি করেছে। ওর অবচেতন মন বারবার বলছে, এভরিথিং মাস্ট বি ইজ ইটস প্লেস অ্যান্ড এভরিথিং মাস্ট অ্যাকনলেজ মাই প্রেজেন্স। আরশান জানালার কাছের প্রতিফলনে নিজের শক্ত চোয়াল দেখল। ওর মাঝে মাঝে মনে হয় রিমিকে যদি দিনরাত 24 ঘন্টা নিজের চোখের সামনে বসিয়ে রাখা যেত, একদম ওর ডেস্কের সামনের চেয়ারটার, সেখানে ওর প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পলক নিজের নজরের সামনে রেখে রিমির ভিতরের ওই বিশৃঙ্খলা সত্তাটাকে শাসন করে নিজের মনের মতো করে গড়ে তুলতে পারলে হয়তো ওর ভিতরের এই অস্থিরতা কমতো। হঠাৎই যেন নিজের পারফেক্ট জগতে আগমন করা রিমি নামক
অবাধ্য অংশকে বশ করার অদ্ভুত এক জেদ জেগেছে আরশানের মনে। সুরভি বেগম আজ মেয়েকে নিয়ে বাবার বাসায় গেছেন, কারণ ইয়ানার নানু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ছুটির দিন, তাই রিমি আজ সারাদিন ঘরেই ছিল। ইনায়াত যাওয়ার পর পুরো উপরতলাটা যেন এক বিশাল জনমানবহীন দ্বীপে পরিণত হয়েছে। ডিনারটা সবার সঙ্গে বসেই করছে রিমি। আরাফাত সাহেব বেশ ভালো মনের মানুষ। রিমির একা থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই কথা উনি জিজ্ঞেস করছেন। ডিনারের পর রিমি ঘরে চলে যায়, কিন্তু নিচতলায় আরাফাত সাহেব ছোট্ট ছেলেকে কোনো এক বিষয়ে বকছিলেন। মাঝে মাঝে ওনার গলার গম্ভীর আওয়াজ উপরের করিডোরে এসে প্রতিধ্বনি তুলছে। সারাদিন কোনো রকমে কাটলেও রাতে রিমির নিজের ঘরে একা বসে থাকতে থাকতে যেন হাঁপিয়ে উঠছিল। মনটা হালকা করতে ও ছাদে গিয়েছিল। ওখানে বসেই ইনার সঙ্গে ভিডিও কলে একটু কথা বলল। এরপর ডিপার্টমেন্টের মেসেঞ্জার গ্রুপে ঘেঁটে একবার দেখে নিল। ওদিকে আরশান একটা ফাইল নিয়ে বাবার স্টাডি রুমে এসেছে। আরাফাত সাহেব নিজের ডেস্কে বসে চশমাটা ঠিক করছিলেন। আরশান ফাইলটা টেবিলের উপর একদম সোজা করে রাখল। ঠিক তখনই ওর নজর পড়ল টেবিলের কোণে রাখা পেন হোল্ডারটার দিকে। ওটার কলমগুলোর ভারে সামান্য কাত হয়ে আছে। আরশান খুব শান্তভাবে হাত বাড়িয়ে পেন হোল্ডারটা একদম মিলিমিটার মেপে সোজা করে দিল। আরাফাত সাহেব কলমটা রেখে হেলান দিয়ে বসলেন। এক অদ্ভুত তাচ্ছিল্য ভরা চোখে ছেলের এই নিখুঁত হওয়ার প্রচেষ্টা লক্ষ্য করলেন। তোমার এই খুঁতখুঁতে স্বভাবটা তো এখনো গেল না আরশান। এত বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছ, এখনো সামান্য একটা কলমদানি বাঁকা থাকলে তোমার অস্বস্তি হয়? ফলো আপে ঠিকঠাক যাচ্ছ তো, নাকি শুধু শুধু টাকাগুলো নষ্ট করছো? আরশান এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর চেহারায় কোনো উত্তেজনা নেই, বরং ওর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। ও খুব শান্ত গলায় বাবার চোখের দিকে সরাসরি তাকালো। যা ভুলভাবে আছে সেটাকে ঠিক করে দিচ্ছি, এতে তো তোমার খুশি হওয়ার কথা। হঠাৎ ফলো আপের কথা কেন টেনে আনছো? আরাফাত সাহেব একটু নড়েচড়ে বসলেন। ওনার চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। আরশান খুব ধীর লয়ে পেন হোল্ডারটা আবার একটু স্পর্শ করে বলল, তোমার মনে আছে হাই স্কুলে থাকতে একবার আমি স্কুল থেকে ফিরে ব্যাগ আর ডেস্ক কোনো মতে বিছানায় ফেলে খেলতে চলে গিয়েছিলাম? তুমি সেদিন রাতে আমাকে না খাইয়ে ড্রয়িং রুমের সেই কোণে দাঁড় করিয়ে রেখেছিলে, কারণ আমি ঘর অগোছালো করে রেখে গিয়েছিলাম। আই ওয়াজ সো ইমপারফেক্ট অ্যাট দ্যাট টাইম, রাইট? আরাফাত সাহেব কোনো উত্তর দিতে পারলেন না। ওনার হাতটা টেবিলের উপর রাখা ফাইলের দিকে এগোলেও যেন থমকে গেল। আরশানের সেই নিস্পৃহ কণ্ঠস্বর আর শীতল অভিযোগ ওনাকে এক মুহূর্তের জন্য নিজেরই তৈরি করা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। অনেক রাত হয়েছে, তাই বেশিক্ষণ ছাদে বসল না। সময় কাটিয়ে নেমে আসার সময় রিমির নজর পড়ল আরশানের ঘরের দিকে। ঘরের দরজাটা আজ বেশ খানিকটা খোলা। আরশানের ঘর মানেই যেন এক রহস্যময় জগৎ, যেখানে ঢোকার অনুমতি কারো নেই। এ কদিনে ইনায়া বা আয়ানকেও ওর ঘরে ঢুকতে দেয়নি রিমি। দেখেনি রিমি। হঠাৎই ওর মস্তিষ্কের এক কোণে সেই রাতের দৃশ্যটা বারবার হানা দিতে শুরু করলো। আরশানের সেই ঘামঝরা সুঠাম দেহ, উন্মুক্ত চওড়া কাঁধ। ইনার মুখে শুনেছে রাতে কসরতের অভ্যাস আছে আরশানের। ওর দরজা খোলা পেয়ে রিমির অবাধ্য মনটা আজ যেন হুট করেই একটু বেশি কৌতূহলী হয়ে উঠল। রিমি খুব সাবধানে একদম পা টিপে টিপে আরশানের ঘরের দরজার দিকে এগোলো। করিডোরের মৃদু আলোয় ওর নিজের ছায়াটাই যেন ওকে ভয় দেখাচ্ছিল। ওর দরজার কাছে গিয়ে একটু ঝুঁকে উকি দিতে চাইল। ভিতর থেকে সেই নীলচে আলো আর রুম স্প্রের করা একটা ঘ্রাণ ওর নাকে এলো। তখনই কারো পার্সোনাল স্পেসে উকি দেওয়াটা কিন্তু খুব একটা গ্রেসফুল কাজ নয় রিমি। পেছন থেকে আসা সেই চেনা গম্ভীর কণ্ঠস্বরে রিমি শিউরে উঠল। ভয়ে ওর আত্মা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। ও দ্রুত ঘুরে দেখল আরশান সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ওর হাতে একটা কফির মগ। রিমি হকচকিয়ে নিজের ঘরের দিকে
দৌড়ে পালাতে চাইল, কিন্তু আরশানের এক তর্জনী উঁচানো আদেশ ওকে থামিয়ে দিল। দাঁড়াও! রিমির পা দুটো যেন মেঝেতে আটকে গেল। আরশান ধীর পায়ে হেঁটে ওর একদম কাছে এসে দাঁড়ালো। লোকটার উপস্থিতি এতটাই দাপটে যে রিমি নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। আরশান কফের মগটা হাতে ধরেই রিমির খুব কাছাকাছি এসে মুখ নামালো। ওর তপ্ত নিঃশ্বাস রিমির কপালে আছড়ে পড়ছে। এত কৌতূহল নিয়ে কি দেখতে এসেছিলে? রিমি মাথা নিচু করে তোতলাতে শুরু করলো। কিচ্ছু তো না। আপনার ঘরের দরজা সাধারণত খোলা থাকে না, তাই আমি আমি দরজা আটকে দিতে এসেছিলাম। হ্যাঁ। আরশান এক চিলতে বাঁকা হাসি দিল ও নিজের খালি হাতটা দিয়ে রিমির থুতনিটা সামান্য উঁচিয়ে ধরল। আরশানের আঙ্গুলের সেই শীতল স্পর্শে রিমির সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। ও অনুভব করল আরশানের চোখের সেই নিষিদ্ধ আকর্ষণ ওকে যেন একটু একটু করে গ্রাস করছে। আই হেট লেস রিমি, তোমার চোখের এই অস্বস্তি বলে দিচ্ছে তুমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছিলে। আরশানের থুতনি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ওর চশমার আড়ালে থাকা চক্ষু দুটো যেন রিমির আত্মার একদম গভীরে গিয়ে বিচ্ছে। রিমি উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলছে। ওর হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় যেন আছাড় খাচ্ছে। ও মাথা নিচু করে নিজের আঙ্গুল মটকাচ্ছিল, কিন্তু আরশানের পরবর্তী পদক্ষেপের জন্য ও এক বিন্দুও প্রস্তুত ছিল না। হুট করেই আরশান রিমির কবজিটা শক্ত করে ধরল। রিমি কিছু বুঝে ওঠার আগেই আরশান ওর হাতটা টেনে এনে নিজের সোঠাম প্যাটের উপর, অর্থাৎ ওর পাতলা টি-শার্টের উপর শক্ত করে চেপে ধরল। রিমির সারা শরীর দিয়ে যেন এক শক্তিশালী বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। ওর হাতের তালু নিচে আরশানের টি-শার্টের উপরে পাথরের মতো শক্ত পেশিগুলোর অস্তিত্ব স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। রিমি এতটাই চমকে উঠল যে ওর নিঃশ্বাস আটকে এলো। শুধু বড় বড় চোখে ও আরশানের দিকে তাকিয়ে রইল। আরশান এক ইঞ্চিও নড়ল না। ও রিমির হাতটা ওভাবে নিজের ওপর চেপে ধরে রেখে ওর চোখের দিকে চাইল। আরশানের চোখে এমন এক ধরনের শীতল দাপট, ওর নিচু স্বরে প্রায় ফিসফিস করে রিমির কানের কাছে মুখ নিয়ে এলো। ওর ঠোঁটের কোণে এক চিলতে দ্রুত হাসি। ও খুব ধীর লয়ে বলল, ডাজ দ্য রিয়েলিটি ফিল বেটার দেন ইউ কিউরিওসিটি? রিমির গা শিউরে উঠল। এ হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু আরশান ওকে হাতটা একটু নড়াতে দিল না। সে রিমির কানের কাছে মুখ নিল। এর তপ্ত নিঃশ্বাস রিমির ঘাড়ের কাছে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। ও খুব শান্ত অথচ প্রগাঢ় গলায় বলল, ইওর পালস ইজ রেসিং, আর ইউ ওকে? রিমির উত্তর দিতে পারল না। আরশানের সেই প্রখর চাউনি রিমির গাল কম্পিত উষ্ঠদায় আর লজ্জায় নুয়ে পড়া চোখের উপর দিয়ে ধীরলয়ে বুলিয়ে গেল। রিমির ওই অসহায় আত্মসমর্পণ, ওর চোখে সে বিচিত্র কৌতূহল আর ভয়ের মিশ্রণ আরশানের ভেতরে এক তৃপ্তি আর তীব্র আকর্ষণের জন্ম দিচ্ছে। ও বুঝতে পারছে মেয়েটা সে ভয় পাচ্ছে না, বরং এক নিষিদ্ধ আকর্ষণের গভীর চোরাবালিতে ওর নিজের অজান্তেই ডুবে যাচ্ছে। অবাক করা বিষয় হলো, প্রথমে ছাড়ানোর জন্য ছটফট করলেও পরে রিমি শান্ত হয়ে দাঁড়িয়েছিল। রিমিকে শান্ত দেখেই আসান হঠাৎ ওর কবজিটা আলতো করে ছেড়ে দিল। তখনই যেন রিমির হুঁশ ফিরল। আচমকা মুক্তি পেয়ে রিমি তাল সামলাতে না পেরে পেছনের দেওয়ালের সাথে গেঁথে গেল। ওর পুরো হাতটা এখনো আরশানের পেটের উপর। ১৯ বছরের রিমি আজ প্রথমবার অনুভব করলো কোনো পুরুষের বলিষ্ঠ উপস্থিতিতে এভাবেও শব্দহীনভাবে দিশেহারা হয়ে যায়। একটু পর আরশান খুব ধীর স্থিরভাবে নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজায় পৌঁছে ও একবার থামলো। কাছের উপর দিয়ে দিয়ে তাকিয়ে নিস্পৃহ অথচ হুকুমের স্বরে বলল, ডন্ট টেম্পলেট মি রিমি, আই মাইল্ড নট বি দিস পেশেন্ট নেক্সট টাইম। আসান
ঘরে ঢুকে দরজাটা টেনে দিলেও রিমি তখনও মেরে করিডোরের একা দাঁড়িয়ে আছে। ওর হাতের তালুটা ও নিজের বুকের উপর চেপে ধরল। হৃদ কম্পন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কি হচ্ছে এগুলো? আরশান কেন এসব করছে? আর রিমি কেনই বা এই মুহূর্তে ছুটে পালিয়ে যেতে পারল না? কোনো কড়া স্বরে আরশানকে কিছু বলতে পারল না, তা ভেবে পাচ্ছে না। রিমির মনে ভয় জমতে শুরু করেছে। না চাইতেও কি সে কোনো এক ভয়ঙ্কর আকর্ষণের জালে জড়িয়ে পড়ছে। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা দুটোর ঘর ছুঁই ছুঁই। পুরো বাড়ি নিস্তব্ধতায় ডুবে থাকলেও রিমির চোখের পাতা একগুচ্ছ না। ইদানিং রাতগুলো ওর জন্য খুব দীর্ঘ হয়ে যাচ্ছে। যতবার ও চোখ বন্ধ করেছে আরশানের সেই গম্ভীর মুখ বা সেই তীক্ষ্ণ চাহনি ওর চোখের সামনে ভেসে উঠছে। রিমি উঠে বসে বিছানায় হেলান দিল। ঠিক কথাটা না বুঝলেও একদিন আরশানকে দেখে রিমি এটুকু বুঝেছে যে আরশান মানুষটা একটু অন্যরকম। তার মধ্যে যেকোনো জিনিস নিয়ন্ত্রণের নেশা ও এক অদ্ভুত খুঁতখুঁতে স্বভাব আছে। আরশানকে ও ভয় পায় ঠিকই, কিন্তু যখন তাকে লোকটা ওর আশেপাশে থাকতে শুরু করেছে, তখন থেকে রিমির মনে অন্যরকম এক অনুভূতির জন্ম দিচ্ছে। সে কেমন অনুভূতি সেটা রিমির জানা নেই, কিন্তু ওর মস্তিষ্ক বারবার যেন জানান দিচ্ছে এটা অন্যায়। রিমি নিজেই নিজেকে ধমক দেওয়ার ভঙ্গিতে বিড়বিড় করে উঠল, ছি রিমি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এ বাড়িতে তুই আশ্রয়িতা। ইয়ানা তোকে নিজের বোনের চেয়ে বেশি ভালোবাসে। ওর মা বাবাও তোর আয়ত্ত করছে না, আর তুই তুই কি শেষ পর্যন্ত ইনার ভাইয়ের সম্পর্কে এসব উল্টাপাল্টা বলছিস? ইনার ভাই মানে তো সে আমারও ভাইয়ের মতো, আর আমি কি না এসব ভাবছি? এটা তো মারাত্মক অন্যায়। রিমির নিজের উপর এক ধরনের অপরাধবোধ দলা পাকিয়ে আসছে। আরশান ইনার বড় ভাই, এই ধ্রুব সত্যটা ও কেন বারবার ভুলে যাচ্ছে? তার উপর এই পরিবারের আভিজাত্য আর স্ট্যাটাস, আমাদের আরশানদের জীবন যাপনের, যে ধরনের জীবন যাপন করে তার সাথে রিমির মতো একটা সাধারণ মেয়ের কোনো তুলনাই চলে না। এই বিশাল শূন্যস্থান পূরণ করার সাধ্য ওর নেই। সব জেনেও এমন এক পুরুষ সম্পর্কে তৈরি হওয়া অনুভূতিকে প্রশ্রয় দেওয়া অন্যায়। রিমি নিজেকে বোঝানোর চেষ্টা করল, আরশানের এই হঠাৎ বদলে যাওয়া আচরণ তাহলে কিছুই না। সে হয়তো মজা নিচ্ছে বা টেস্ট করার জন্য এসব করছে। ওর মতো একজন পারফেক্ট মানুষ ওর মতো একটা মেয়ের প্রতি সিরিয়াস হবে, এটা ভাবাটাই বোকামি। রিমি ভাবলো হয়তো ওকে একটু নাস্তানাবুদ করে লোকটা আনন্দ পাচ্ছে। এসব ভাবতে ভাবতেই রিমি জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও মনে মনে শক্ত হওয়ার চেষ্টা করলো। আরশানকেও ও শুধু ইনার ভাই হিসাবেই দেখব, এর বেশি কিছু না। ওর অবাধ্য মনটাকে এখন থেকেই শেকল পরাতে হবে। রিমি চায় না ওর কোনো ভুল অনুভূতির জন্য এই পরিবারের সাথে ওর তৈরি হওয়া সম্পর্কটা নষ্ট হোক। বিশেষ করে ইনার বিশ্বাস আর আরাফাত সাহেবের দয়ার অমর্যাদা ও কিছুতেই হতে দেবে না। সকাল ৮টা, ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন শেষ। আরশানের বাড়িতে নিয়মকানুন খুব কড়া। বিশেষ করে সকালের নাস্তাটা সবাই একসাথেই করে। আরাফাত সাহেব ধীর সুস্থে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। আরশান বরাবরের মতো ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট পরে বসে আছে। ওর বসার ভঙ্গি বা কফির কাপ ধরা সবকিছুর মধ্যেই একটা পরিপাটির ভাব। রিমি আজ পুরোটা সময় মাথা নিচু করে নাস্তা শেষ করলো। গত রাতের সিদ্ধান্ত সে অটল থাকবে।
আরশানকে শুধু ইনায়ের ভাই হিসেবে দেখতে হবে, এর বাইরে অন্য কোনো চিন্তা আনা যাবে না। নাস্তা শেষ করে আরাফাত সাহেব টেবিলের উপর ছেড়ে উঠে গেলেন। রিমু নিজের প্লেটটা সরিয়ে উঠে দাঁড়ালো। ও যখন যাওয়ার জন্য পা বাড়াবে তখনই খেয়াল করলো আরশান এখনো বসে আছে। ও পানির গ্লাসটা হাতে নিয়ে সরাসরি রিমির দিকে তাকিয়ে আছে। সেই তীক্ষ্ণ চাহনি দেখে রিমির অস্বস্তি আরো বেড়ে গেল। রিমি জানে এড়িয়ে গেলেও সমস্যা, কিন্তু একটা সীমারেখা টেনে দেওয়া দরকার। ও দরজার দিকে এক পা এগিয়ে হঠাৎ থামলো। আরশানের চোখের দিকে না তাকিয়েই খুব নিচু কিন্তু স্পষ্ট গলায় বলে উঠল, হ্যাভ এ নাইস ডে ভাইয়া। আরশান গ্লাসটা ঠোঁটের কাছে গিয়েও থেমে গেল। রিমি প্রথমবার ওকে ভাইয়া বলে ডেকেছে। এই শব্দটা আরশানের কানে কেমন যেন অপরিচিত কোনো সুরের ন্যায় শোনালো। ও এক মুহূর্ত অপলক তাকিয়ে রইল রিমির দিকে, কিছু বলল না। কিন্তু ওর ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম রহস্যময়ী একটি হাসি ফুটে উঠল। সেই হাসিতে না ছিল কোনো সরাসরি রাগ, না ছিল কোনো সহজ সম্মতি। ও শুধু এক পলক দেখে নিয়ে পানি খেতে উঠে গেল। আরশানের কোনো প্রতিক্রিয়া না দেখে রিমি স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তো এতেই কাজ হয়েছে। ভার্সিটির ক্লাসের মাঝখানে লম্বা একটা ব্রেক। ক্যাম্পাসের বটগাছের নিচে এক কোণে গিটার হাতে বসে মনের সুখে গান গাইছিল সাফিন। ওর উদাসীন ভঙ্গি আর দারাজ গলায় গান এই মুহূর্তে একঝাঁক মেয়েকে টেনে এনেছে সেখানে। কেউ ফোনের ক্যামেরা তাক করে ভিডিও করছে, কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। গান শেষ হতেই পাশাপাশি আর কাক করতালিতে মুখর হয়ে উঠল চারপাশ। একটা মেয়ে সহজ করে খাতায় এগিয়ে দিয়ে বলল, সাবিন অটোগ্রাফার প্লিজ। তুমি তো ফিউচার স্টার। সাবিন হো হো করে হেসে উঠল। ও বেশ খোশ মেজাজে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। কিন্তু দূর থেকে এই দৃশ্যটা দাঁড়িয়ে দেখছিল ইনায়া আর রিমি। ইনায়ার হাতে একটা পানির বোতল, কিন্তু ওর চোখের জোড়া সাবিনের দিকে স্থির। সাবিনকে অন্য মেয়েদের সাথে এভাবে হাসাহাসি করতে দেখে আয়ানের ইনার হাতে একটা পানির বোতল, কিন্তু ওর চোখজোড়া সাবিনের দিক স্থির। সাবিনকে অন্য মেয়েদের সাথে এভাবে হাসাহাসি করতে দেখে ইনায়ের ভিতরে কেমন জানি একটা খচখচ করছে। ওর মুখটা মুহূর্তেই মেঘলা হয়ে গেল। রিমি লক্ষ্য করছিল ইনায়াকে। ও মৃদু হেসে ইনায়ার কাঁধে একটা ধাক্কা দিল। কিরে, ওভাবে তাকিয়ে আছিস কেন? কারো প্রতি কি মায়ায় পড়ে গেলি নাকি? রিমি একটু টিপ্পনি কেটে বলল। ইনায়া একদম থমকে গেল। থতমত খেয়ে চট করে নজর সরিয়ে নিয়ে বলল, ধুর, কি যাতা বলছিস? আমি জাস্ট দেখছিলাম গানটা শেষ হলো কিনা। রিমি হাসল। ওর গান তো অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু তোর মুখটা দেখে মনে হচ্ছে কেউ তোর ভীষণ প্রিয় চকলেট কেড়ে নিচ্ছে। ইনায়া আবার অস্বীকার করার চেষ্টা করলো। কি বলছিস এগুলো উল্টাপাল্টা? রিমি এবার একটু সিরিয়াস হয়ে ইনায়ার দিকে তাকালো। শোন, অস্বীকার করে লাভ নেই। আমি কদিন ধরে দেখছি তুই ক্লাস টাইমে কিভাবে সাফিনের দিকে তাকিয়ে থাকিস। তাছাড়া এখন তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে ওই মেয়েগুলোর সঙ্গে ওকে দেখে তোর মোটেই ভালো লাগছে না। পছন্দ করিস ওকে, তাই না? টিনা এবার একদম চুপ হয়ে গেল। ও কিছু বলতে চাইল, কিন্তু কথাগুলো যেন গলায় আটকে গেল। ও আবার সাবিনের দিকে তাকালো। সাবিন তখন একটা মেয়ের ফোনের দিকে তাকিয়ে পোজ দিচ্ছে। টিনা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে উল্টো দিকে হাঁটা দিল। চল রিমি, ক্লাসে গিয়ে বসি, এখানে বড্ড বেশি মানুষের ভিড়। রিমি পিছন পিছন হাঁটতে হাঁটতে মনে মনে হাসল, কারণ ইনার এই অভিমানের কারণটা ও ইতিমধ্যে বুঝতে পেরেছে। শহরের নামী সাইকিয়াট্রিস্ট ডক্টর জুবাইরের চেম্বারে বসে আছে আরশান।
বিগত ৮ বছর ধরে এই চেম্বারে আসানের যাওয়া আসা হচ্ছে। শুরুতে ৩ মাস পর পর এলেও এখন যাতায়াতের পরিমাণ কিছুটা কমেছে। ডক্টর জুবায়ের ওর পুরনো ফাইলটা দেখিয়েছিল। মাঝে মধ্যে চশমার উপর দিয়ে আরশানের দিকে তাকাচ্ছেন। এই মুহূর্তে চেম্বারে এসির মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। আরশান ধীর স্থিরভাবে সামনের চেয়ারে বসে আছে। ২০ বছর বয়স থেকে সে এখানে আসে। নিজের মস্তিষ্ক ও মনের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর গত ৩ বছর আরশান এতটাই স্থিতিশীল ছিল যে সে শুধু ৬ মাস পর পর রুটিন চেক আপে আসছে। আজও সে নিজেকে খুব স্বাভাবিকভাবেই উপস্থাপন করলো। ওর শার্টের কলার থেকে শুরু করে কথা বলার ধরন সবকিছুতে সেই চিরচেনা পরিপাটি ভাব। ডক্টর হাসিমুখে প্রশ্ন করলেন, কেমন আছো আরশান? অফিস আর রুটিন সব ঠিকঠাক চলছে? ডক্টর জুবায়ের চশমাটা নাকের ডগায় নামিয়ে আরশানের ফাইলটা দেখছিল। আরশান খুব শান্ত গলায় উত্তর দিল, আই এম ফাইন ডক্টর। সবকিছু একদম শিডিউল মতোই চলছে। কোনো বড় সমস্যা নেই। ডক্টর জুবায়ের কলমটা হাতে নিয়ে কিছু একটা নোট করলেন। ঘুমের কি অবস্থা এখন? কিছুটা আগের মতোই। কোনো কোনো রাতে বেশ ভালো ঘুম হচ্ছে, আবার কোনো কোনো রাতে দেখা যায় সারা রাত জেগে থাকি। ডক্টর জুবায়ের কলমদানিটা ইচ্ছে করে অগোছালো করে রেখেছিলেন। আরশানের ওটা নজরে পড়তেই ও গোছাতে শুরু করলো। ডক্টর সেটা নোট করে আরো কিছু প্রশ্ন করলেন। আরশান ঠিকঠাক উত্তর দিল। এরপর ডক্টর জিজ্ঞেস করলেন, আরশান, তোমার আশেপাশে ইদানিং এমন কোনো নতুন পরিবর্তন কি এসেছে যা তোমার অভ্যস্ত চোখের জন্য কিছুটা অগোছালো বা অন্যরকম লাগছে? ধরো কোনো বস্তু, নতুন মানুষ বা কোনো নতুন ধরনের অভ্যাস যা তুমি আগে কখনো লক্ষ্য করনি। ডক্টরের সাধারণ প্রশ্নটা যেন আরশানের মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো। ওর চোখের সামনে হুট করে রিমির সেই ভেজা চুল, ওর অবাধ্য চাহনি আর সকালে অস্পষ্ট স্বরে বলা ওই ভাইয়া ডাকটা ভেসে উঠল। সচরাচর এমন হয় না আরশান নিজের চিন্তাকে লোহার দেওয়াল দিয়ে আটকে রাখতে জানে, কিন্তু আজ যেন সেই দেওয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চোখের সামনে ডাক্তারের বদলে রিমির এই অপরাধবোধের জড়ানো মুখটা জেঁকে বসল। ডক্টর জুবায়ের লক্ষ্য করলেন আরশান হঠাৎ চুপ হয়ে গেছে। ও এক দৃষ্টিতে মেজের কার্পেটের দিকে তাকিয়ে আছে। ডক্টর জুবায়ের আবারও জিজ্ঞেস করলেন, আরশান, আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছো? আরশান চমকে উঠে সম্বিত ফিরে পেতেই ও একটু আমতা আমতা করে বলল, আই এম সরি ডক্টর। কি যেন বলছিলেন? ঘুম? হ্যাঁ, ঘুমের প্যাটার্নটা এখনো ঠিক হয়নি। ওই যে বললাম, কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। ডক্টর জুবাইর এবার আরো তীক্ষ্ণভাবে আরশানের দিকে তাকালেন। গত ৩ বছরে আরশানকে এতটা আনমনা তিনি দেখেননি। আরশান, আমি কিন্তু ঘুমের কথা বলিনি। আমি জিজ্ঞেস করছি নতুন কোনো পরিস্থিতির কথা। তুমি কি আজ মানসিকভাবে এখানে আছো? আরশান অস্বস্তিতে পড়ে গেল ও সরাসরি উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আসলে ইদানিং কনসেনট্রেশনে একটু সমস্যা হচ্ছে। মনে হচ্ছে অপ্রত্যাশিত কিছু আমার সিস্টেমে ঢুকে পড়ার চেষ্টা করছে। আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারছি না। ডক্টর জুবাইর ফাইলে কিছু একটা লিখলেন। আমি ওষুধের ডোজ কিছুটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তবে আমি চাই তুমি ২ সপ্তাহ পর একবার এসো। আরশান ব্রুকুসকে তাকালো। ওর চল শক্ত হয়ে এলো। গত ৩ বছর তো আমি ৬ মাস পর পর আসি। হঠাৎ এত শর্ট গ্যাপে কেন আসতে বলছেন? ডক্টর জুবাইর পেশাদার ভঙ্গিতে হাসলেন। তেমন সিরিয়াস কিছু না, তোমার মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা নিয়ে ছোট্ট একটা রুটিন ফলো আপ হবে। আমরা বিস্তর আলোচনা করব। ডক্টর জুবাইরের চেম্বার থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটার সময় আরশানের পায়ের শব্দ আজ পাথরের মতো ভারী শোনালো। লিফটের সামনে দাঁড়িয়েও হঠাৎ মত বদলে সিঁড়ির দিকে হাঁটা দিল। প্রতিটি ধাপে ও যেন নিজের সবটুকু শক্তি দিয়ে পা ফেলছে। ডাক্তার সরাসরি না বললেও আরশানের বুঝতে বাকি নেই আসলে পরিবর্তন এর কথা ডাক্তার কেন ওকে বলছে। কারণ ও নিজেও কিছুদিন যাবৎ নিজের মধ্যে অনেকটা পরিবর্তন লক্ষ্য করছে। পার্কিং লটে এসে নিজের গাড়িতে বসে আরশান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, হাউ ডেয়ার ইউ আরশান মির্জা! একটা সাধারণ মেয়ে যে এই বাড়িতে আশ্রিত, যার কোনো অস্তিত্ব
তোর কাছে থাকার ছিল না, সে আজ তোর এত বছরের সাজানো মেন্টাল ডিসিপ্লিন ভেঙে দিচ্ছে। দিস ইজ প্যাথেটিক। গাড়িতে উঠে স্টারিং হুইলে সজোরে একটা ঘুষি বসালো। ওর হাতের গাঁটগুলো সাদা হয়ে এলো যন্ত্রণায়। ডক্টর জুবাইরের এই পরিবর্তন শব্দটা ওর কানে তপ্ত সীসার মতো বিঁধছে। পরিবর্তন? আমি বদলাচ্ছি? নো, ইটস নট এ চেঞ্জ, ইটস এ ফেইলর। ওর মনে পড়ল সকালে রিমির বলা ওই ভাইয়া ডাকটা। শব্দটা শুনলে মনে হয় দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আরশানের অবচেতন মন জানে এই ডাকটা ওর সিস্টেমের ভিতরে কেমন এক অদ্ভুত অস্বস্তি আর টান তৈরি করেছে। ও রিমিকে ঘৃণা করে না, কিন্তু এই মুহূর্তে ওর মনে হচ্ছে রিমি একটা ভাইরাস যা ওর সুস্থ সুশৃঙ্খল মস্তিষ্ককে সংক্রমণের ন্যায় ছড়াচ্ছে। আমি তোমাকে আমার সিস্টেমে জায়গা দেব না রিমি। ইউ আর নাথিং বাট এ ডিস্ট্রাকশন অ্যান্ড আই নো এক্স্যাক্টলি হাউ টু ডিলেট এ ডিস্ট্রাকশন ফ্রম ইটস রুট। আরশানের চোখের দৃষ্টি এবার পাথরের মতো কঠিন হয়ে এলো। ও মনে মনে ঠিক করলো, এই যে দুর্বলতা ওর ভিতর জন্ম নিয়েছে, এর জন্য ও নিজেকে শাস্তি দেবে, আর সেই শাস্তির ভাগীদার হবে রিমি নিজেও। ও রিমিকে এমনভাবে অবজ্ঞা করবে, এমন রুক্ষ কথা বলবে যাতে এই মেয়েটা আরশানের ছায়া মারতেও ভয় পায়। রিমির চোখের জল ওকে অস্বস্তি করে তুলেছে। ভালো, ও আরো কাঁদাবে রিমিকে, যতক্ষণ না আরশানের নিজের ভিতরের এই অবাধ্য টানটা পুরোপুরি মরে যাচ্ছে, ততক্ষণ ও থামবে না। সাইকোলজিতে যখন কেউ কারো প্রতি অবাধ্য আকর্ষণ অনুভব করে কিন্তু সেটাকে অন্যায় বা অসুস্থতা মনে করে, কারো প্রতি আকস্মিক টানকে নিজের ব্যর্থতা মনে করে, তখন সে উল্টো আচরণ করে। একে রিলেশন ফরমেট বলা হয়। আর এই মুহূর্তে আরশানের এই হঠাৎ মুড পরিবর্তন হওয়া সেই রিলেশন ফরমেশন এরই ফল। গত কয়েকটা দিন আরশানের জন্য ছিল এক ভয়াবহ মানসিক যুদ্ধের মতো। ডক্টর জুবাইর চেম্বার থেকে ফেরার পরও নিজেকে এক অদৃশ্য হাজতে বন্দি করে ফেলেছে। আরশান নিজের নিখুঁত পৃথিবীতে রিমিকে একটি ইউরোর হিসেবে ধরে নিয়েছে, আর সেই ত্রুটি সংশোধন করতেই ওই স্থির করছিল। ও চেয়েছিল রিমিকে এমনভাবে আঘাত করতে যাতে মেয়েটা ভয়ে ওর ছায়া থেকেও দূরে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আরশান যতবারই রিমির মনে কষ্ট দেওয়ার নীল নকশা সাজাচ্ছিল, ততবারই ওর নিজের মন সেই পরিকল্পনায় সায় দিচ্ছিল না। কারোর সাথে খারাপ আচরণ করার জন্য তো খুব বেশি সুযোগের প্রয়োজন হয় না। একটা তুচ্ছ অজুহাত বের করে অনায়াসেই কাউকে মানসিকভাবে পিষে ফেলা যায়। কিন্তু আসান যখনই রিমির সেই মায়া জড়ানো শান্ত মুখটা মনে করছিল, ওর সমস্ত কঠোরতা মুহূর্তেই বালির বাঁধের মতো ধসে যাচ্ছিল। ও নিজের সাথে নিজে এক কঠিন দ্বন্দ্বে মেতে উঠল। এক গভীর রাতে স্টাডি রুমের জানালায় দাঁড়িয়ে আসান নিজেকে নিজে প্রশ্ন করল, ও কি আসলেও রিমির উপর রাগ করেছে, নাকি নিজের উপর? ঠান্ডা মাথায় তলিয়ে দেখল, এখানে রিমির আসলে দোষটা কোথায়? মেয়েটার তো নিজের মতো ছিল। আরশানি তাকে নিজের জীবনে জায়গা দিয়েছে, নিজের অবচেতন মনে তাকে ঠাঁই দিয়েছে। আরশানি নিজেকে ডিস্ট্রাক্টেড হতে দিয়েছে। ওর নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। এটা ওর ব্যর্থতা, রিমির নয়। শেষমেশ কোনো কুলকিনারা না পেয়ে আরশান উপেক্ষার পথ বেছে নিল। ও স্থির করল রিমিকে আঘাত করবে না, কিন্তু ওকে আঁকড়ে ধরতেও পারবে না। রিমির অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করে এড়িয়ে চলাই এখন আরশানের নতুন আত্মরক্ষার বর্ম। ও এমনভাবে রিমির পাশ কাটিয়ে চলে যেতে শুরু করলো যেন মেয়েটা হাওয়ার এক ঝাপটা মাত্র, আর কিছু না। রিমি অবশ্য আরশানের এই আচরণকে এটাকে অস্বাভাবিক কিছু ভাবেনি, বরং ও যেন স্বস্তি লেগেছে এটা ভেবে যে ও এটা চাইছিল। আরশানের সঙ্গে দূরত্ব যত বজায় থাকবে ততই ওর মনের অস্বস্তির কমবে। রিমির ধারণা এই শীতলতা বজায় থাকলে হয়তো সময়ের সাথে সাথে সবকিছু আবার পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে যাবে। শহরের নামী শপিং মলটার ভিতর এসির স্নিগ্ধ বাতাস থাকলেও আরশানের চেহারায় এক ধরনের চাপা অস্বস্তি কাজ করছে।
ছুটির দিন ও ঘরে নিরিবিলিতে কাটাতেই পছন্দ করে, কিন্তু আজ বোনকে শপিংয়ে নিয়ে আসতে হলো। রিমি লক্ষ্য করলো আরশান যেন এই ভিড় আর মানুষের আনাগোনা থেকে দ্রুত মুক্তি পেতে চাইছে। ইনায়া ঘুরতে ঘুরতে রিমিকে নিয়ে একটা শপিংয়ে ঢুকলো। আরশানও সঙ্গে গেল। ইনা একটা গাঢ় ল্যাভেন্ডার রঙের ড্রেস বের করে নিজের গায়ের সাথে ধরলো। রংটা ওকে দারুণ মানিয়েছিল। ও বেশ উৎসাহ নিয়ে আরশানের দিকে ঘুরে বলল, ভাইয়া দেখো তো এটা নেই, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আরশান এক পলক ড্রেসটার দিকে তাকালো, ওর ভ্রু কুঁচকেলো। ড্রেসটার নকশাটা ছিল কিছুটা অসমান, নিচের দিকটা একপাশে একটু বেশি ঝোলানো। আরশানের চোখে এই অসামঞ্জতা যেন বিঁধছে। ও খুব শান্ত কিন্তু কাটা কাটা গলায় বলল, না ইনায়া, এটা কেমন যেন অগোছালো ধরনের, তোকে মানাচ্ছে না। পাশের ওই স্কাই ব্লু রঙের ড্রেসটা দেখ, ওটার কাটিং অনেক বেশি ব্যালেন্স। আই থিঙ্ক দ্যাটস পারফেক্ট ফর ইউ। রিমি অবাক হলো, পোশাকের ডিজাইনেও এই লোকটার ব্যালেন্স খোঁজে, এ তো অস্বাভাবিক ব্যাপার। রিমি আরো অবাক হলো যখন দেখলো ইনায়া কোনো তর্ক করলো না, এমনকি একটুখানি মনও খারাপ করলো না। খুব স্বাভাবিকভাবেই ওর নিজের প্রিয় ল্যাভেন্ডার ড্রেসটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে আরশানের পছন্দ করা ড্রেসটা হাতে নিল। ঠিক সেই সময় আরশানের ফোনে একটা কল এলো। ও উঠে দাঁড়িয়ে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, আমার একটা ইম্পর্ট্যান্ট জুম মিটিং আছে, আমি ক্যাশ কাউন্টারের পাশে লাউঞ্জে বসছি, তোরা দ্রুত শেষ করে ওখানে আসিস। আরশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লম্বা পা ফেলে কাউন্টারে চলে গেল। আরশান চোখের আড়াল হতেই রিমি ইনার হাতটা একটু চেপে ধরলো ও কৌতূহল সামলাতে না পেরে নিচু স্বরে জিজ্ঞেস করলো, ইনায়া, ল্যাভেন্ডার কালারটা তো তোকে খুব সুন্দর লাগছিল, আর ওটা তোর পছন্দের রঙও, তুই ওটা নিতে একটু জেদও করলি না? শুধু তোর ভাই পছন্দ করেনি বলে ড্রেসটা নিলি না? ইনা একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললো ও রিমির দিকে তাকিয়ে স্লান হাসলো। জেদ করে কি হবে রে রিমি, ভাইয়া যেটা একবার বলে ওর পছন্দ না, সেটা ও আর দ্বিতীয়বার ওর চোখের সামনে সহ্য করতে পারে না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি? রিমি ব্রকুচকে তাকালো, একটা ড্রেস পছন্দ না হওয়া তো খুব সাধারণ ব্যাপার, তাই বলে ওটা তুই পরলেও ওনার সমস্যা? তাছাড়া এই জামার মধ্যেও উনি কিসের ব্যালেন্সের কথা বললেন? ইনার ড্রেসগুলো সরাতে সরাতে খুব নিচু স্বরে বলতে শুরু করলো, আসলে ভাইয়ের ভিতরে না সবকিছু একদম সোজা আর পারফেক্ট দেখার একটা অদ্ভুত রোগ আছে। ডক্টররা এটাকে ওসিডি বলেন। আমার ভাইয়ের আবার এক্সট্রিমলি লেভেল ওসিডি আছে। রিমি চমকে গেল, ওসিডি? এ সমস্যায় তো শুধু মানুষ বেশি পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাই না? আরে না, অনেক ধরনের আছে। আর ভাইয়ার বলতে পারিস সব ধরনের মিলেমিশে একাকার হয়ে গেছে। যেমন এই সামান্য বিষয়টাই দেখ, আমাদের কাছে যেটা সাধারণ ব্যাপার ভাইয়ের কাছে সেটা পাহাড় সমান অস্বস্তির ব্যাপারও হতে পারে। ওই যে ড্রেসটা দেখলি, ওটার একদিকের ঝোল বেশি ছিল না? আমি যদি ওটা বাসায় নিয়ে পড়ি তবে ভাইয়া রাগ করবে না ঠিকই, কিন্তু ওর চোখের সামনে ওর পছন্দ হয়নি এমন কিছু পরে আমি ঘুরলে ওর অস্বস্তি হবে। আর আমি চাই না আমার সামান্য একটা ড্রেসের জন্য ভাইয়ার সমস্যা হোক। ওসিডি সম্পর্কে এতদিন রিমির ধারণা ছিল যে এই সমস্যায় আক্রান্ত মানুষ শুধু পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখে, কিন্তু বিষয়টা যে এতটা গুরুতর সেটা ওর ধারণার বাইরে ছিল। আরশানের স্বভাব, তার তুচ্ছ কারণে অদ্ভুত আচরণের পিছনে যে এরকম একটা মনতান্ত্রিক কারণ আছে, সেটাও কল্পনাও করেনি। ও বুঝতে পারল আরশান রিমিকে ঘৃণা করে না, বরং রিমির স্তব্ধতার কিছুটা অগোছালো স্বভাবটা আরশানের সাজানো মস্তিষ্কে একটা ঝড়ের মতো আছড়ে পড়ে, আর সেই অস্বস্তি থেকেই ও রিমিকে দূরে ঠেলে দেয়। শপিং এর চেয়ে বেশি আজ রিমি আরশানের বিষয়ে আগ্রহী ছিল। এনায়াকে নানা রকম প্রশ্ন করে সবগুলোর উত্তর না পেলেও খানিকটা নিশ্চিত হতে পেরেছে যে আরশানের আচরণের পেছনের কারণ কি। শপিং শেষে ওরা নিচে এলো, তখনই রিমির নজরে পড়লো কয়েক হাত দূরে লাউঞ্জে বসা আরশানের দিকে। লোকটা ফোনে কিছু দেখছিল। ওদের দেখে আরশান এগিয়ে আসে। ক্যাশ কাউন্টারে যখন আরশান পেমেন্ট করার জন্য কার্ড বের করছিল, রিমি একটু দূর থেকে স্থির দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করতে লাগলো।
সেই মুহূর্তে আরশানের ষষ্ঠ ইন্দ্রিয় তখন ওকে জানান দিচ্ছিল যে ওকে খুব নিখুঁতভাবে পরখ করছে। ও আর চোখে দেখল রিমি একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখে সেই চেনা সংকোচ নেই, বরং সেখানে এক ধরনের কৌতূহল। আরশান বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। বাড়ি ফেরার পথে গাড়ি যখন জ্যামে পড়ছিল তখন আরশান ড্রাইভিং সিটের উপর থাকা ভিউ মিররে লক্ষ্য করলো যে রিমি পিছনের সিটে জানালার বাইরে না তাকিয়ে আয়নার ভেতর দিয়ে আরশানের চোখের দিকে তাকিয়ে আছে। আরশান আয়নার চোখ রাখতেই রিমি তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নিচ্ছে, ঠিক যেন কোনো নিষিদ্ধ কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছে। কিন্তু পরক্ষণে আবার অবাধ্য চোখ দুটো ফিরে আসছে আরশানের উপর। আরশান মনে মনে ভীষণ অবাক হলো। গত কয়েকটা দিন তো ওরা একে অপরকে এড়িয়ে চলছে। রিমি ভুলেও ওর কক্ষপথে আসতে চায়নি। আরশানও তা মেনে নিয়েছিল। তবে আজ মেয়েটার হঠাৎ কি হলো? আরশানের মস্তিষ্কে এই নতুন সমীকরণটা মিলছিল না। রিমির এই চাহনিতে কোনো রাগ নেই, বরং আছে এক অজানা কৌতূহলের ছাপ আছে, যা আরশানের মতো মানুষের কাছে একদম অপরিচিত লাগছে। শপিং মল থেকে ফেরার পর থেকেই রিমির জগতের কেন্দ্রবিন্দু যেন এক লোহমায় বদলে গেল। নিজের ঘরের দরজা বন্ধ করে ওর ল্যাপটপ নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রইল। সার্চ ইঞ্জিনে বারবার টাইপ করলো ওসিডি অ্যান্ড ইটস টাইপ, জাস্ট রাইট ওসিডি, সেমটি অবসেশন। স্ক্রিনে ভেসে ওঠা প্রতিটি শব্দ পড়ছে আর মেয়েটা অবাক হচ্ছে। এই সমস্যায় আক্রান্ত মানুষগুলো শুধু পরিচ্ছন্ন থাকতেই সীমাবদ্ধ থাকে না, বরং তাদের মস্তিষ্কের ভিতরে প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য দানব লড়াই করে। সামান্য একটা অগোছালো কলম বা টেবিলের উপর রাখা বাঁকা একটা পানির গ্লাসও তাদের জন্য পাহাড় সমান মানসিক অস্বস্তির কারণ হতে পারে। রিমির মনের কোণে আরশানের প্রতি যে ক্ষোভ জমা ছিল, তা যেন ধীরে ধীরে এক গভীর মায়ায় রূপ নিতে লাগলো। ও কিছুটা বুঝতে পারলো আরশান ইচ্ছে করে এমন করে না। গত কয়েকদিনও আরশানকে জমের মতো এড়িয়ে চলতো ঠিকই, কিন্তু এখন ওর চোখ দুটো যেন অবাধ্য হয়ে উঠেছে। ও দূর থেকে ছায়ার মতো আরশানকে লক্ষ্য করতে লাগলো। ডাইনিং টেবিলে আরশানের প্রতিটি পদক্ষেপ এখন রিমির কাছে এক নতুন গবেষণার বিষয়। আরশান কিভাবে কাঁটা চামচ আর ছুরিটা প্লেটের একদম সমান তরালে সাজিয়ে রাখছে, গ্লাসটা তুলে নেওয়ার পর আবার ঠিক আগের বৃত্তেই সেটা বসাচ্ছে কিনা। রিমির তীক্ষ্ণ নজর সবকিছুই ধরছে। আরশানের ষষ্ঠ ইন্দ্রিয় বরাবরই প্রখর, কিন্তু ইদানিং রিমির এই নজরদারি ওকে তপ্ত শলাকার মতো বিঁধছে। আরশান যেকোনো বিষয়ে একটা গাণিতিক নিয়মের মধ্যে চলতে পছন্দ করে। ও যখন রিমিকে ইগনোর করছিল, ও সেই উপেক্ষার নিয়মটা নিজের মাঝে ধ্রুব সত্য হিসাবে গেঁথে নিয়েছিল। রিমি ওকে এড়িয়ে চলছিল, যা একটি নিয়ম হিসাবে আরশান মেনে নিতে শুরু করছিল, কিন্তু গত কিছুদিন ধরে ও অনুভব করছে ওর প্রতিটি ব্যক্তিগত পদক্ষেপের উপর কেউ একজন অদৃশ্য সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছে। ডাইনিং টেবিলে বসে আরশান যখন খুব মনোযোগ দিয়ে নিজের সাদা ন্যাপকিনটা ত্রিকোণাকৃতিতে ভাঁজ করছিল, ও টেবিলের নিচ দিয়ে অনুভব করলো রিমির স্থির দৃষ্টি ওর হাতের আঙ্গুলের উপর। ও মাথা তুলে তাকালো না, কিন্তু ওর চোয়ালের পেশিগুলো রাগে আর অস্বস্তিতে শক্ত হয়ে এলো। আরশানের মাথায় তখন একটাই প্রশ্ন, মেয়েটা হঠাৎ এমন বদলে গেল কেন? রাত তখন প্রায় 11টা। পুরো বাড়ি যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। করিডোরের সোডিয়াম আলোয় হালকা হলদেটে আভা। ইনার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যাচ্ছিল, ঠিক তখনই ও অনুভব করলো কেউ ওর পিছন থেকে বিদ্যুৎ বেগে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই এক জোড়া শক্ত এবং শীতল হাত রিমির মুখ চেপে ধরল। হৃৎপিণ্ড গলার কাছে চলে আসার উপক্রম হলো রিমির। ধস্তাধস্তি করার সুযোগটুকু পাওয়ার আগেই লোকটা ওকে হিড়হিড় করে টেনে সিঁড়ি দিয়ে বাড়ির ছাদে নিয়ে গেল। ছাদের ঠান্ডা বাতাসে রিমির শরীরের কাঁটা দিয়ে উঠল। কোনো কথা না বলে লোকটা রিমিকে টেনে ছাদের এক কোণে ইটের দেওয়ালের সাথে প্রচণ্ড জোরে ঠেসে ধরল। মাথার উপর রুপোলি চাঁদ থাকলেও হারসানের দীর্ঘ আর বলিষ্ঠ ছায়ায় রিমির ছোট্ট শরীরটা পুরোপুরি ঢাকা পড়ে গেছে। আরশানের হাতের বাঁধন
রিমির কবজিতে লোহার শিকলের মতো চেপে বসেছে। ওর চোখের মণি দুটো রাগে আর উত্তেজনায় চিকচিক করছে। আশার নাকের ডোগা রিমির কপালে ছুঁয়ে যাচ্ছে প্রায়। ওর উত্তপ্ত নিঃশ্বাস রিমির মুখে আছড়ে পড়ছে। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু রিমি? রিমি ব্যথায় মুখ কুঁচকে ফেলল, কিন্তু এবার আর ও কুঁকড়ে গেল না। আরশানের চোখের দিকে সরাসরি তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি কি করছেন এটা? হাত ছাড়ুন তো। আপনার হাত এমন বরফের মতো ঠান্ডা হয়ে আছে কেন? আরশান হাত ছাড়ল না, বরং আরো একটু ঝুঁকে এলো। ওর গলার স্বরটা একটা ধারালো চাবুকের ন্যায় শোনালো। আগে বলো, তুমি এমন কেন করছো? গত কয়েকদিন তো তুমি আমাকে এড়িয়ে চলেছ, আর এখন কি করছো? খাওয়ার টেবিল থেকে করিডোর, কোনো জায়গায় তোমার জন্য শান্তি পাচ্ছি না। তোমার ওই চোখ জোড়া কেন সারাক্ষণ আমার পিছু নিচ্ছে? হোয়াট আর ইউ ট্রাইং টু প্রুভ? আরশানের জল শক্ত হয়ে এলো। ও যে নিজের সাজানো জীবনে কোনো বিশৃঙ্খলা সহ্য করতে পারে না। ও অত্যন্ত ক্ষুব্ধ গলায় আবার বলল, শোনো রিমি, আমি ডিসিপ্লিন পছন্দ করি। তুমি আমাকে ইগনোর করছিলে, আমি সেই নিয়মটা মেনে নিয়েছিলাম। কিন্তু এক এক দিন এক এক নিয়ম অনুসরণ করা আমার ডিকশনারিতে নেই। তুমি কেন আমার প্রতিটি স্টেপ কাউন্ট করছো? নিজেকে সবসময় শান্ত রাখা। আরশান আজ রেগে যাচ্ছে। ওর রাগের গভীরতা ঠিক কতটা হবে রিমির ধারণা নেই। তাই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে রিমি চট করে ওর স্বভাবজাত গাম্ভীর্য ঝেড়ে ফেলল। ও খুব সাবধানে নিজের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। আরশানের চোখের দিকে সরাসরি তাকিয়ে রিমি খুব হালকাভাবে বলল, আপনি ভুল ভাবছেন। আমার কোনো উদ্দেশ্য নেই। আমার হঠাৎ একটু নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে হয়েছিল, তাই করছিলাম। আরশান ভ্রু কুঁচকালো। নতুন কিছু মানে? আমি চোখ চেক করছিলাম আপনার ওই পারফেকশনে কোথাও কোনো খুঁত খুঁজে পাওয়া যায় কিনা। রিমির এই হঠাৎ করে বদলে যাওয়া সুর আর অদ্ভুত উত্তর শুনে আরশান এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গেল। ও রিমির কবজিতে ওর হাতের বাঁধনটা আগলা করে দিল। আরশানের অভ্যস্ত মস্তিষ্কে এই নতুন যুক্তিটা ঠিক মিলছিল না। ও ভেবেছিল রিমি হয়তো কোনো সিরিয়াস উত্তর দেবে বা কান্নাকাটি করবে, কিন্তু রিমির এই মজার ছলে বলা কথাগুলো ওকে পুরোপুরি কনফিউজড করে দিল। রিমি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। ওড়নাটা কাঁধে ঠিক করতে করতে হাসি মুখে বলল, আর আপনি যে বললেন এক এক দিন এক এক নিয়মে চলা, ঠিক না? আসলে জীবনটা তো আর আপনার ওই জ্যামিতিক নকশা করা ডায়েরি নয় যে প্রতিদিন একই ম্যাপে চলবে। একটু এদিকে ওদিকে না হলে কি আর জীবন চলে? তুমি আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছো? রিমি একটু মজার ছলে বলল, আপনি আমার থেকে বয়সে এত বড়, এমনিতেই তো আপনি আমার থেকে বেশি জ্ঞানী, তাই না? আরশান ভ্রু কুঁচকে নিল। রিমির এই নয়া রূপ ওর ভীষণ অচেনা। এতে এখনই ও অভ্যস্ত হতে পারছে না। কেমন যেন কনফিউজড হয়ে যাচ্ছে। আরশান শান্ত আছে দেখে রিমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ও সবে ছাদের দরজার দিকে পা বাড়িয়েছে, ঠিক তখনই ছাদের অন্য কোণ থেকে এক অদ্ভুত খটখট আওয়াজ ভেসে এলো। গভীর রাতের নিস্তব্ধতায় সেই শব্দটা রিমির কানে কোনো ভয়ঙ্কর সংকেতের মতো শোনালো। ও এক নিমেষে জমে গেল। রিমির চটপটে হাসি মুহূর্তেই মিলিয়ে গেল, আর তার জায়গায় ভর করলো এক অচেনা আতঙ্ক। ও কোন দিকে তাকিয়ে সোজাসুজি আরশানের দিকে দৌড়ে এলো। আরশানের হাতটা খপ করে চেপে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এত রাতে এখানে আওয়াজ কোত্থেকে আসছে? নিশ্চিত ভূত। আরশান এক মুহূর্তের জন্য রিমির এই হঠাৎ ভয় পেয়ে দৌড়ে আসা দেখে হতভম্ব হয়ে গেল। ওর কবজিতে রিমির হাতের মুঠো তখন বেশ শক্ত। ও নিজের স্বাভাবিক গাম্ভীর্য বজায় রেখে ভ্রু কুঁচকে তাকালো। আরশানের যুক্তিমাখা মস্তিষ্ক এই অবৈজ্ঞানিক ভয়কে কখনোই প্রশ্রয় দেয় না। ও অত্যন্ত শান্ত কিন্তু কাটা কাটায় বলল, ভূত বলতে কিছু হয় না। ভূত না হলেও জিন তো আছে। আওয়াজটা শুনছেন আপনি? ঠিক ওই পানির ট্যাঙ্কের পাশ থেকে এসেছে। চলুন এখান থেকে, আমার খুব ভয় করছে। রিমি প্রায় আরশানের পেছনে লুকানোর চেষ্টা করছিল। ওর চোখের মণি দুটো আতঙ্কে প্রশস্ত হয়ে গেছে। আরশান একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটার কখন কি হয় তা বোঝা দেয়। ওর নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা না করে বরং
স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তুমি যাও নিচে, আমি দেখে আসছি আওয়াজটা কিসের। সবসময় এত সাহস দেখাতে হয় না। হিতের বিপরীত কিছু হয়ে গেলে কি করবেন? রিমি আরশানের উত্তরের অপেক্ষা না করেই ওকে প্রায় টেনে ছাদের দরজার দিকে নিয়ে চলল। আরশানের মতো গম্ভীর মানুষ, যে কিনা নিজের ইচ্ছার বাহিরে এক পাও নড়তে চায় না, সে আজ রিমির এই অমূলক ভয়ের কাছে কেমন যেন নতি স্বীকার করলো। ও কিছু না বলে রিমির পিছু পিছু সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। পরের দিন সকালে আরশান সোফায় বসে খুব মনোযোগ দিয়ে আজকের বিজনেস নিউজ পেপারটা পড়ছে। ঠিক সেই সময় আয়ান ধীর পায়ে ড্রয়িং রুমে ঢুকলো। ও কিছুক্ষণ ইতস্ত করে আরশানের পাশের সোফাটায় বসলো। আয়ান সাধারণত আরশানের সঙ্গে কম কথা বলে, যেহেতু আরশান অপ্রয়োজনীয় কথা পছন্দ করে না। কিন্তু আয়ান আজ নিজেই এগিয়ে এসেছে। ও কয়েকবার গলা পরিষ্কার করলো, যেন বড় কোনো কথা বলার প্রস্তুতি নিচ্ছে। হাসান অবশ্য পত্রিকার পাতা থেকে চোখ সরালো না, তবে বুঝতে পারছিল আয়ান কিছু একটা বলতে চাইছে বা একটা কথা ছিল, মানে আমার মনে হয় বলাটা জরুরি। হাসান পত্রিকার পাতাটা উল্টে এক পলক আয়ানের দিকে তাকালো। ওর দৃষ্টিতে কোনো বিশেষ আবেগ নেই, বরং এক ধরনের নির্লিপ্ততা। ও শান্ত গলায় বলল, বল। আয়ান এবার একটু সাহস সঞ্চার করে সরাসরি আসানের চোখের দিকে তাকিয়ে বলে দিল, ভাইয়া, আমি আজ অবধি তোমার কোনো সিদ্ধান্তে দ্বিমত করিনি, কিন্তু আজ বাধ্য হচ্ছি। আমার চেয়ে মাত্র ১.৫ বছরের বড় কাউকে ভাবি বলে ডাকতে পারবো না, অসম্ভব। কথাটা শুনে আসান বিশেষ অবাক হলো না। এমনকি ওর চেহারায় কোনো আকস্মিক চমকও ফুটে উঠল না। ও শুধু ধীর স্থিরভাবে পত্রিকাটা ভাঁজ করে কোলের ওপর রাখলো। ওর ভ্রু দুটো সামান্য কুঁচকেল। তাহলে কালকে রাতে তুই ছাদে ছিলিস, চলবে? গল্প মন হারালো বেঘোরে। গল্পের দ্বিতীয় অংশ লেখা মেহেরিন।